নমস্কার, প্রাইম টিক্সের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। প্রতিবেশী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি যখন ক্রমশ সংবেদনশীল হয়ে উঠেছে, ঠিক তখনই ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ভারত ও বাংলাদেশ সীমান্তের সাম্প্রতিক ঘটনা, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং বেসামরিক সামরিক সমন্বয় জোরদারের বিষয়কে সামনে রেখে আলোচনা হয় বৈঠকে। ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কিত সমস্যা, আসন্ন বাংলাদেশের সাধারণ নির্বাচন এবং উদীয়মান নিরাপত্তা প্রভাব নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রতিবেশী বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। বৈঠকে উপস্থিত ছিলেন রেড শিল্ড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল শুভঙ্কর বসু সহ অন্যান্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা। আলোচনায় ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক ঘটনা বলে সীমান্তের কিছু উন্মুক্ত অংশ নিয়ে উদ্বেগ, সম্ভাব্য শত্রুতামূলক কার্যকলাপ এবং বাংলাদেশের আসন্ন নির্বাচনের নিরাপত্তাগত প্রভাবের বিষয়টি পর্যালোচনা করা হয় বিস্তারিতভাবে। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তার মূল্যায়ন তুলে ধরে ভবিষ্যতে অব্যাহত সতর্কতা ও রাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার আশ্বাস দেন মেজর জেনারেল শুভঙ্কর বসু। সেনাবাহিনীর প্রতি ধারাবাহিক সহায়তার জন্য ত্রিপুরা সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মেজর জেনারেল শুভঙ্কর বসু। পাশাপাশি বর্ধিত গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং বেসামরিক সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। সেনাবাহিনীর সব উদ্যোগে রাজ্য সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই সফরের মাধ্যমে ত্রিপুরার জনগণের সঙ্গে রেড শিল্ড ডিভিশনের দৃঢ় সম্পর্ক এবং জাতীয় অখণ্ডতার রক্ষায় তাদের অটল প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর আধিকারিকরা। 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল রেড শিল্ড ডিভিশন। আগরতলার কাছে গঙ্গাসাগরের নির্ণায়ক যুদ্ধে অসামান্য বীরত্ব ও পেশাদারিত্বের পরিচয় দেন এই ডিভিশনের সৈন্যরা। স্বাভাবিক কারণেই বর্তমান আঞ্চলিক ভূ রাজনৈতিক বাস্তবতায় একটি কৌশলগত ও সময় উপযোগী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বৈঠকটি। বিশেষ করে প্রতিবেশী বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা নিয়ে বাড়তি গুরুত্ব বহন করছে এই আলোচনা। ত্রিপুরার পূর্ব ও দক্ষিণ সীমান্ত বাংলাদেশের সঙ্গে যুক্ত, ফলে সীমান্তের উন্মুক্ত অংশ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতামূলক তৎপরতা কিংবা উগ্রপন্থী গোষ্ঠীর সম্ভাব্য সক্রিয়তার মতো বিষয়গুলি সরাসরি প্রভাব ফেলে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলিতেও পড়তে পারে। এই বাস্তবতা মাথায় রেখে বিশদ আলোচনা এই বৈঠকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ফটিকরায়ের ঘটনার বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে রবিবার এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে ইতিমধ্যেই হয়েছে গ্রেপ্তার, চলছে তদন্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বামফ্রন্ট সরকারের সময়কালে যে নরহত্যা হয়েছিল সেই বিষয়ে কোনো রকম স্পষ্টীকরণ না দিলেও ফটিকরায়ের ঘটনা নিয়ে রাজনীতি করছে বিরোধী দল সিপিআইএম বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। देखियो, कल रात को ये खबर जब मेरे पास खबर आया है दोपहर में, तो दोपहर में जैसे खबर मिला है तुरंत मैंने यहाँ पर मेरे साथ बैठे हुए हैं पुनर्भूमिकाई है माननीय मंत्री श्री टिंकू राय को मैंने फोन किया, फिर सुधांशु बाबू माननीय मंत्री उनको भी फोन किया। वो अगरतला से बोला मैं जा रहा हूँ, और वहाँ हमारा जो कार्यकर्ता है लास्ट जो किला शहर से खड़ा हुआ था वो जो मोहशर अली, उनसे भी बात हो, तो हम दोनों, मैंने कहा मोहशर अली और हमारा मिनिस्टर दोनों जाके वहाँ पर शांति बजाय रखे, इसलिए मैंने उनको कहा। और मैं जो वहाँ का एसपी गाड़ी में बैठ के मैंने एसपी महोदय से भी बात किया, डीएम से भी बात किया, किसी भी हालत पर ये सब कोई करे तुरंत कार्रवाई किया। मेरे पास जो खबर है 3-4 या 5 आदमी को अभी भी अरेस्ट किया है। ऑपोजिशन लीडर ने बोला है किसी में, पुलिस तो एक्शन लिया है लेकिन ऑपोजिशन लीडर बोल रहा है कोई अरेस्ट नहीं किया है, कुछ नहीं किया, पुलिस इनएक्टिव है। इसके बारे में इनको तो हमेशा मैं बोल रहा हूँ ना, हम लोग टीम काम कर रहे हैं इसलिए ये लोग बोल रहे हैं।
हमेशा हर जगह में अरेस्ट कर रहा है, कार्रवाई हो रहा है। ये तो चाहते हैं यहाँ पर इसको लेके पूरा त्रिपुरा में हल्ला हो, तब जाके इनको समझ आएगा। हमेशा इन लोगों के टाइम में जिस तरह मैंने त्रिपुरा को बर्बाद किया, तो अभी इनको याद नहीं पड़ता है उस वक्त क्या क्या होता था। 1980 का जो दंगा यहाँ पर हुआ था, तब पुलिस का एक्शन कहाँ था? इतना लोग मर गया। जब 59 लोगों को मारा गया है साउथ डिस्ट्रिक्ट में, तो उस वक्त उनका कहाँ था पुलिस? यहाँ पर खुआई में 26 लोगों को, उसके बाद 14-16 आदमी को मारा है, तो उस वक्त उनका कहाँ था? इनका उत्तर कहाँ देंगे? उनका जो लीडर जो स्वास्थ्य मंत्री था, उनके टाइम में मर्डर हुआ है, खून हुआ है, उनके टाइम में ये याद नहीं है पुलिस का काम? 2 सांबादिक को उनका पुलिस ने मर्डर किया था, याद है आपको? एक को मर्डर किया है शांतनु भूमि, दूसरे को कहाँ कैसे मर्डर हुआ सबको मालूम। तो उस वक्त पुलिस का कार्रवाई नहीं हुआ था। अभी तो पुलिस बहुत अच्छी तरह से मैंने बताया, 8.2% 20 साल में मैंने फर्स्ट टाइम 8.2 या 8.3% अभी क्राइम रेट त्रिपुरा में कम हुआ। इनको थोड़ा सा समझा दीजिएगा, आपके थ्रू से मैं बताता हूँ, ये सब उल्टा सीधा ना बोले और मैंने जनता को विभ्रांत ना करें। থ্যাংক ইউ। স্বাভাবিক ছন্দে ফিরছে ফটিক রায়, তবে ফটিক রায়ের অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কংগ্রেস ও সিপিআইএম অপপ্রচার করছে বলে রবিবার জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। ঘটনার আধ ঘন্টার মধ্যেই দলীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল সার্বিক ঘটনা নিয়ন্ত্রণের জন্য। এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পুলিশও বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। হয় তার আধা ঘন্টা পরেই আমি খবর পেয়েছি। আমি তখন আগরতলাতে ছিলাম। তো আমি সাথে সাথে আমাদের স্থানীয় প্রধান আমাদের সমীরণ চক্রবর্তী সাহেব এবং ওখানকার সায়দারপাড়ে যারা ছিলেন তাদের সবাইকে পাঠিয়েছি যে যাতে দ্রুত ঘটনাকে তারা নিয়ন্ত্রণে আনে। এবং পরবর্তী সময় যখন দেখা গেছে অনেক লোক জমেছে, আমি আমার মন্ডল স্থানীয় নেতৃত্ব যারা আছেন তাদেরকে পাঠিয়েছি, সভাধিপতিকে আমি নিজে পাঠিয়েছি যে আপনি গিয়ে যেভাবে হোক এটাকে কন্ট্রোল করুন। তারপর এসডিপিওকে ফোন করেছি। তার পরবর্তী সময় যখন দেখা গেছে অবস্থা একটু বেশি খারাপ হয়েছে, আমরা নির্দেশ দিয়েছি ইমিডিয়েটলি লাঠি চার্জ করে যে কোনোভাবে সেই ঘটনাকে যাতে শেষ করা হয়। এবং সেখানে পুলিশ কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে এবং লাঠি চার্জ করে মানে খুব দ্রুত সেই ঘটনা থেকে সবাইকে সরিয়েছে এবং সেখানে বর্তমানে শান্ত পরিবেশ রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যব্যাপী একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে। কোথাও বলা হচ্ছে মুসলমানদের বসতঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোনো মুসলমানের বসতঘর জ্বালানো হয়নি। আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। একটা দোকান পুড়েছে আর একটা একসালিয়ার মতো রাস্তার সাইডে একটা কনস্ট্রাকশন ছিল, সেটা জ্বলেছে। 2টা ঘর আমার হিসাবে জ্বলেছে, বাকি কারোর বসত ঘরে কোথাও আগুন লাগেনি। এটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে। সিপিএম কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। আমি বলবো আগে ভালো করে ঘটনা জানুন, প্রয়োজনে স্পটে আসুন, ঘটনা জানার পরে তারপরে কমেন্ট করবেন, এর আগে দয়া করে কমেন্ট করবেন না। পুলিশ অত্যন্ত অ্যাক্টিভলি বিষয়টাকে ট্যাকেল করেছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টা আন্ডার ইনভেস্টিগেশন রয়েছে। কি কারণে ঘটনা ঘটেছে, কেন হয়েছে, এই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরে ইনভেস্টিগেশন করার পরেই ফাইনালি পুলিশ মানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ভিবিজি রামজি প্রকল্প চালু করে মনরেগা পুনর্বিন্যাস বা বাতিলের অভিযোগকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। জাতির জনকের নাম মুছে দেওয়া এবং গ্রামীণ কর্মসংস্থান, মানুষের অধিকার ও কেন্দ্র রাজ্য আর্থিক দায়িত্বের প্রশ্ন সামনে এনে আগরতলায় গান্ধী মূর্তির পদদেশে গণ অনশন কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। ভিবিজি রামজি প্রকল্প বাতিল করে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন বা মনরেগা পুনর্বহালের দাবিতে রবিবার আগরতলার সার্কিট হাউস প্রাঙ্গণে গান্ধী মূর্তির পাদদেশে গণ অনশনে বসেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। বিজেপি ও আরএসএস পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধীর নাম ও আদর্শকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করছে। মনরেগা আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের মাধ্যমে শুধু গান্ধীজিকে অপমান করা হয়নি, বরং দেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক স্তরে কলঙ্কিত করা হয়েছে গান্ধীজির মর্যাদাকে বলে অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সংসদের অধিবেশনে বর্তমান দেশের সরকার এই আইন বাতিল করে এবং বাতিল করার ক্ষেত্রে জাতির জনক মহাত্মা গান্ধীজির নাম এই যে আইন ছিল এই আইনের থেকে বাতিল করা হয়।
গান্ধীজি এই দেশের স্বাধীনতা আন্দোলনের যার মহান নেতৃত্বে দেশ স্বাধীন হয়, স্বাধীনোত্তর ভারতবর্ষ এবং স্বাধীনোত্তর সারা দেশের মানুষ যাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, অহিংসার যিনি মূল স্থপতি, এই গান্ধীজিকে আজকে বাতিল করে দিয়ে এই আইন থেকে ওনার নাম সারা দেশকে যেমন অপমান করা হয়েছে, সারা বিশ্বে গান্ধীজির নামকে কলঙ্কিত করা হয়েছে। এটা বিজেপি এবং আরএসএস এর ষড়যন্ত্র। স্বাধীনতার পূর্বেও এই ষড়যন্ত্র ছিল। স্বাধীনতার রেগা আইন বাতিল করে নতুন প্রকল্প চালুর ফলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার দায়িত্ব এড়িয়ে আর্থিক বোঝা রাজ্যগুলির উপর চাপিয়ে দিয়েছে, যার ফলে গ্রামীণ কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে বলে অভিযোগ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সারা ভারতবর্ষ জুড়েই প্রত্যেকটি জেলায় কংগ্রেসি তরফ থেকে, সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে মনরেগাকে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্টকে পুনরায় চালু করার দাবি নিয়ে আমরা একদিন ব্যাপী একটা অনশন কর্মসূচি অবস্থান আমরা হাতে নিয়েছি। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কাজের অধিকারকে যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, যেভাবে মানুষের যে ন্যায্য যে ওয়েজেস, তার অধিকার যেভাবে কেড়ে নেওয়া হয়েছে, স্টেটের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, যেভাবে এই অধিকারকে সর্বাত্মকভাবে পঞ্চায়েতের রাজের উপর যেভাবে এখন প্রত্যেকটি জেলায় কোন কোন জেলায় কাজ হবে, কোন কোন এলাকায় গ্রামে কাজ হবে, সেটা কিন্তু আর ওই ইউনিভার্সাল থাকলো না। এখন এটা এটা পছন্দের মতো বিভিন্ন গ্রামগুলোতে কাজ দেওয়া হবে। এটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাজে আমরা কংগ্রেস মনে করি এটা মানুষের অধিকারের উপর আঘাত। পুনরায় এমজিএনরেগা আইনকে চালু করতে হবে, পুনর্বহাল করতে হবে, এবং এই যে নতুন আইন প্রণয়ন করা হয়েছে বিবি গ্রাম জি, সেই আইনটাকে বাতিল করে পুনরায় আমাদের এমজিএনরেগা আইনকে আমাদের চালু করতে হবে। মনরেগা আইন 2005 সালে সংসদে পাশ হয় এবং 2006 সাল থেকে দেশ জুড়ে কার্যকর হয়। এই আইনের মূল লক্ষ্য ছিল গ্রামীণ পরিবারগুলিকে বছরের ন্যূনতম 100 দিনের কাজের আইনি নিশ্চয়তা প্রদান করা। ত্রিপুরা সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে মনরেগা দীর্ঘদিন ধরে গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে কাজ করেছে। তবে রেগা আইন পরিবর্তন করে ভিবিজি রামজি আইনের মাধ্যমে 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। সব মিলিয়ে মনরেগা বনাম ভিবিজি রামজি প্রকল্প বিতর্ক কেবল একটি প্রকল্পগত দ্বন্দ্ব নয়, বরং গ্রামীণ কর্মসংস্থান, রাজ্য থেকে কেন্দ্র আর্থিক দায়িত্ব এবং রাজনৈতিক আদর্শের সংঘাত বলেই মনে করছে বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত পে স্কেল প্রদানের ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে ঐতিহাসিক ও যুগান্তকারী বলে অভিহিত করল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অবিলম্বে এই রায় কার্যকরের দাবি জানিয়েছে সংগঠন। অষ্টম বেতন কমিশন গঠন, গ্রেড পে বৈষম্য দূরীকরণ, বকেয়া ডিএ প্রদান সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবির বিষয়ও তুলে এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের কয়েকজন আমলার ভূমিকা নিয়েও এদিন ক্ষোভ প্রকাশ করেন টেট শিক্ষক নেতৃত্ব। আমরা এই রাজ্যের যারা আমলা, আমরা তাদেরকে বলতে চাইছি এই কারণে, আপনারা জানেন 2001 এবং 2007 সালে যারা এই পলিসি তৈরি করেছেন তারা রাজ্য সরকারগুলোকে, অর্থাৎ আগের সরকার এবং বর্তমান সরকার ধারাবাহিকভাবে এই 25 বছর ধরে এই যে অমানবিক সিস্টেমটা, ফিক্সড পে সিস্টেম, সেটার অবলুপ্তির জন্য কোনো ভূমিকা তারা বরং নেননি, বরং সরকারকে তারা আমরা বলবো ভুল বুঝিয়েছেন। বা বিভিন্ন ক্ষেত্রে তারা যখন আইন প্রণয়ন করেন সেখানে দেখা যায় গ্রুপ এ গ্রুপ বির ক্ষেত্রে সেটা হয় না, হয় গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের ক্ষেত্রে। সেটা দুর্ভাগ্যজনক। আমরা অনতি বিলম্বে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা
আমাদের মানিক সাহাজির কাছে অনুরোধ করছি ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনি এই যে বন্ধা পদ্ধতি ফিক্সড পে পলিসি যেটা আজকে মহামান্য উচ্চ আদালতে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে, আপনাকে অনেক ধরনের স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার আমাদের উপর সদয় হবেন এবং সেই ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা আপনি গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। কেন্দ্রীয় সরকারের শ্রম কোড ও জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই কর্মসূচিকে রাজ্যে সফল করার লক্ষ্যে আগরতলায় অনুষ্ঠিত হলো সভায় শ্রমিক, কৃষক সহ সমাজের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য জানানো হয়েছে আহ্বান। কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সিআইটিইউ সহ মোট 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন। এই ধর্মঘটকে রাজ্য সফল করার লক্ষ্যে রবিবার আগরতলার মুক্তধারা হলে বামপন্থী ট্রেড ইউনিয়ন, সংযুক্ত কৃষক মোর্চা এবং অন্যান্য গণ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ একাধিক বামপন্থী নেতা। এই আন্দোলনের মূল কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রণীত 4টি শ্রম কোড। গত 21শে নভেম্বর একযোগে 29টি শ্রম আইন বাতিল করে এই 4টি কোড কার্যকর করা হয়। শ্রমিক সংগঠনগুলির মতে এই পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, ইউনিয়ন অধিকার, কাজের নিশ্চয়তা এবং আইনি সুরক্ষা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে। বিশেষ করে হায়ার অ্যান্ড ফায়ার নীতিকে সহজ করার মাধ্যমে কর্পোরেট সংস্থাগুলিকে শ্রমিক নিয়ন্ত্রণের অবারিত ক্ষমতা দেওয়া হয়েছে, যা শ্রমিক শ্রেণীর জন্য ডেকে আনতে পারে দীর্ঘমেয়াদী সংকট। কারণ এখন আক্রমণটা কিন্তু উচ্চস্তরে চলছে, ঠিক কিনা বলুন? কথা বলতে পারেন না, স্বাধীনভাবে চলতে পারেন না, কথা শুনে না, চরম অত্যাচার চলছে। কাজে এটাকে রুখতে গেলে গতানুগতিক পদ্ধতি চলবে না। এই লড়াইটাকে হবে এখন যে রাজনীতি আমার সবকিছু কেড়ে নেয়, যে রাজনীতি আমার ভবিষ্যৎ কেড়ে নেয়, যে রাজনীতি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে, সেটা তো প্রেম নীতি দিয়ে পরিবর্তন হবে না। তাহলে আমাকে এমন একটা মতাদর্শগত এবং সাংগঠনিক শক্তি বেছে নিতে হবে যেখানে একটা বিকল্পের সন্ধান দেবে, একটা বিকল্প কর্মসূচিকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যেটা হবে মানুষের কাছে প্রকৃত বিকল্পকে আমরা উপস্থিত করব। এই লড়াইটা আমরা করতে চাই, একটা কমপ্লিট অল্টারনেটিভের প্রস্তাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আজকে একটা ঐক্যবদ্ধ জায়গায় এসেছি, আমরা মিলে সেই লড়াইটা আমরা করতে চাই। এবং কেন্দ্রীয় সরকারের সামগ্রিক নীতিগত দৃষ্টিভঙ্গি কর্পোরেট স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সাধারণ মানুষের অধিকারকে সংকুচিত করছে বলে উঠে আসে এদিনের হল সভায়। শ্রম কোডের পাশাপাশি শান্তি বিলীনে পরমাণু ক্ষেত্রে ঢালাও বেসরকারীকরণের পথ প্রশস্ত করা হয়েছে, যা শুধু শ্রমিকদের নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলে ধরছে। একই সঙ্গে বীমা আইনে সংশোধনের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের আজীবনে সঞ্চয়কে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় এদিনের সভায়। কৃষি ক্ষেত্রেও সরকারের নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা উঠে আসে। বীজ বিল এবং কর্পোরেট বান্ধব কৃষিনীতি কৃষকদের স্বাধীনতাকে খর্ব করবে বলে দাবি করেন বক্তারা। পাশাপাশি মনরেগা প্রকল্পের কার্যকারিতা ক্ষুণ্ণ হওয়ার গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নিরাপত্তা বিপন্ন হচ্ছে বলে উল্লেখ করা হয় সভায়। এর সঙ্গে আরাবল্লী পাহাড়ের রাষ্ট্রীয় সংরক্ষণ তুলে নেওয়ার সিদ্ধান্তকে তুলে ধরা হয় কর্পোরেট জমি দখলের উদাহরণ হিসেবে। প্রতিবাদ জানানো হয় বিদ্যুৎ বিল 2025-এরও। বলবো আগে রেগা আইন চলবে, বর্তমান নতুন যে রেগা আইন নতুন আদলে আনা হয়েছে এটা সর্বনাশকারী আইন, এটা আমরা মানি না। এবং সেখানে গিয়ে আমাদের দিক থেকে পরিষ্কার বলতে হবে যে 200 দিনের করতে হবে, 100 দিন ছিল এটাকে 200 দিন করতে হবে, আর মজুরি করতে হবে 700 টাকা। ট্রেড ইউনিয়নগুলো বসেছে গত 10 তারিখে বসে তারা একটা ইস্যু করেছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে জানিয়ে দিয়েছে 200 দিন এবং 700 টাকা মজুরি আমরা চাই। ট্রেড ইউনিয়নগুলো সেখানে তারা জানিয়ে দিয়েছে। আরেকটা যেটা ভয়ঙ্কর বিল এসছে বিদ্যুৎ বিল 2025, এটাও সর্বনাশ করে এই ক্ষেত্র থাকবে না, সমস্ত লুটে উঠে খাবে। ওই যে 4টা এই সরকারের কাছের লোক বলেছি এই দেশের 1/3 পুঁজি বড় লোক এবং বহুজাতি সংস্থাগুলো লুটে পুটে খাওয়ার জন্য আমার দেশের কোটি কোটি টাকা সম্পত্তি লুটে নেওয়ার জন্য নতুন আইন তৈরি করে
আইনি বিধান তৈরি করে সেখানে বিদ্যুৎ আইন 2025 পেশ করেছে। সম্ভবত এই পার্লামেন্টে এটাকে পাস করানোর চেষ্টা করে ইতিমধ্যে পার্লামেন্টের নোটিশ হয়ে গেছে। 28 তারিখ সম্ভবত পার্লামেন্ট থাকবে। তাহলে এটাকেও আমাদের আটকাতে হবে, উচ্ছের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এবং টি গার্ডেনগুলো হস্তান্তর একটা আজকে পেপারে দেখবেন বেরিয়েছে দেশে কোথায় টি গার্ডেন গুলো শেষ করে দিচ্ছি। কাজে টি গার্ডেন গুলো হস্তান্তর আটকানোর জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এই হলো মোটামুটি। আর সঙ্গে এই যে নেক্সাসটা তৈরি হয়েছে, সাম্প্রদায়িক শক্তি, কর্পোরেট সেক্টর আর দেশের সরকার, বিজেপি সরকার, এই নেক্সাসটাকে আটকাতে হবে আমাদেরই। এবং আটকানোর জন্য মানুষের কাছে যেতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। এই কারণে 12 তারিখ আমরা ধর্মঘট আহ্বান করেছি। 12ই ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট শুধুমাত্র শ্রমিক আন্দোলন নয়, বরং এটি বৃহত্তর সামাজিক প্রতিবাদ হিসেবে মনে করছে ট্রেড ইউনিয়নগুলি। শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলা, সমাজের সব অংশের মানুষকে একজোট হয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ নেতৃত্ব। সংগঠনগুলির মতে এই ধর্মঘটের সাফল্য নির্ধারণ করবে জনবিরোধী নীতির বিরুদ্ধে কতটা শক্তিশালী রূপ নিতে পারে দেশের গণপ্রতিরোধ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরের বুকে ফের মানব কঙ্কাল উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। আগরতলার বনকুমারী, নাথপাড়া ও যোগেন্দ্রনগর নাথপাড়া এলাকায় রবিবার উদ্ধার হয় নরকঙ্কাল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব আগরতলা থানার পুলিশ ও কলেজটিলা ফাঁড়ির পুলিশ। জঙ্গল এলাকা থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি পুরুষ মানুষের বলে জানিয়েছে পুলিশ। কঙ্কালটি 2 মাস আগের বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ফরেনসিক টিমকে ডাকা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। এই ঘটনায় আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে এলাকাবাসীদের মধ্যে। দেখুন, আমাদের থানাতে খবর আসে, 11:30 12টা নাগাদ একটা খবর আসে যে এখানে একটা জঙ্গলের ভিতরে একটা কঙ্কাল দেখা গেছে। এই খবরের ভিত্তিতে আমার কলেজটিলার ওসি শ্যামলবাবু এবং আমরা স্টাফ নিয়ে এসেছি। যে ঘটনা সত্যি একটা যতটুকু দেখা গেল একটা মেল একটা স্কেলিটন, তো এইটুকু দেখা গেছে। টোটাল ডিপোজিশন ভয় হয়ে গেছে। তো এটা দিয়ে কোনো ধরনের আইডেন্টিফিকেশন এখন সম্ভব না। আমরা এফএসএল টিমকে খবর দিয়েছি, এফএসএল টিমের রূপালী ম্যাডাম এসছেন, ঠিক আছে। তো বাকিটা আমরা দেখবো, এটার ডিএনএ টেস্ট হবে। বাকি ব্যাপারটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন। এই মুহূর্তে টোটালি আনআইডেন্টিফাইড একটা স্কেলিটন উদ্ধার করেছি। বাকিটা আমরা ইনভেস্টিগেশন দেখছি। কতদিনের হবে এটা? এই মুহূর্তে এটা টোটালি বলা মুশকিল, তবে দেখে তো মনে হচ্ছে 2 মাসের কম হবে না। মানে জাস্ট আই হোপ, কেন এটা টোটালি অলরেডি স্কেলিটন হয়ে গেছে। স্যার, নিখোঁজ কি কোনো ডায়েরি হয়েছিল পূর্ব থানা বা কলেজটিলা থানার মধ্যে? এটা নিয়ে এই মুহূর্তে কোনো মিসিংয়ের আমাদের কাছে মেল মিসিং এরকম কোনো নেই, যেটা হয়তো আমরা সব কন্টিনিউ আমরা টোটালি সার্চ করি এই ব্যাপারটা। তবে আমরা ইনভেস্টিগেশন দেখছি। বোজংনগর থানায় এক যুবককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উঠেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। থানায় নিয়ে যুবককে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এই ঘটনায় যুবক গুরুতর আহত হন এবং পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। শুধু তাই নয়, রানীরবাজার হাসপাতাল থেকে তাকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে। বোজংনগর থানার এসআই কমল জমাতিয়া যুবককে মারধর করেন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট যুবক। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। আমি এদিন পিকনিকে গেছিলাম। পিকনিকের থেকে অটো ড্রাইভার আমরা বাড়িতে নেফোজ করে দিয়েছে। বাড়িতে একটু চিকিৎসা করছিলাম, এবার থানায় তো ফোন করছে। তো তারা নিচে নিয়ে এসে আমরা মারধর করছে বুজ্জনগর থানাতে। হেরা 3জন টিএসআর, 2জন পুলিশ কনস্টেবল না দারোগা, এটা করতাম না। জ্যাকেট ট্যাকেটটা পরে না দেখছি, কোনো স্টার স্টোর দেখছি না। যেজন মারছে তানে হচ্ছে একজন হচ্ছে বাঙালি পুলিশ আর একজন হচ্ছে ট্রাইবেল পুলিশ। যে তানে ট্রাইবেল তানে থানা থেকে মারধর করছে। তানে হাতে ঘুষেছে, গাড়িতে নামাই ঘুষেছে। মারছে বুকের 7 নাড়াত
আর ওই হাতের পরে কি সমস্যা হয়েছে তোমার? আমার সমস্যা হয়েছে অনেক, এই যে বুকের যে ব্যথাটা সমস্যা হয়েছে, আর হাতেরটা একটু কম হয়েছে, বুকেরটা বেশি, শ্বাস ফলাতে খুব কষ্ট হয়ে গেছে। থানার মধ্যে অসুস্থ হয়েছিল? হ্যাঁ, থানার ভিতরে অসুস্থ হয়েছে। পরে তোমাদের মানে হাসপাতালে কে নিয়েছে? আমার এই পুলিশ এখানে নিয়ে গেছে। কোন হাসপাতালে? আমার নিচে আপনার প্রথম নিচে রানীবাজার থেকে দেখা টেকা সেরে গুড়ামারা ব্রিজের উপর আনছে, এরপর আবার ব্যথা উঠছে, আমি আবার লয়ে গেছে রানীবাজার হসপিটাল থেকে আবার রেফার করছে জিবি, আমার লয়ে গেছে এই বাঙালি অফিসেরটা ট্রাভেলটা গেছে। তোমার নাম কি? আমার নাম দিলবার হোসেন, বাড়ি ওয়েস্ট নবদি সেনপাড়া। জানা গেছে লাঠি দিয়েও কি মারধর করছে? না, লাঠি দিয়ে মারানো হয়েছে, হাত দিয়ে। কতজনে মিলে মারছে? তা নিয়ে একই মারছে থানার ভিতরে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।